অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। সেদিন যখন অডিটর এসেছিলেন তুমি কফিটা নিয়ে ওইভাবে ডিরেক্ট ঢুকে গেলে কেন ঘরে? শোনো, তোমাকে আমি বলে রাখছি একটা কথা, মামার ঘরে যখন মামা কোনো জরুরি আলোচনা করবে তুমি না প্লিজ ওরকম ভাবে ঘরে ঢুকে যাবে না। আচ্ছা বেশ, আর যাব না। আচ্ছা স্যার এত রেগে রেগে কথা বলছিলেন কেন ওনার সঙ্গে? ইমন ম্যাডাম স্যারের নামে কেস করেছেন বলে স্যার খুব রেগে আছেন, তাই না? ও তার মানে ঘরের ভেতরে যা কথাবার্তা হচ্ছিল তুমি সেগুলো বাইরে দাঁড়িয়ে শুনছিলে? কমলদি, এইটা কিন্তু তুমি বড্ড বড় ভুল করে ফেলেছো বলে দিলাম। বাইরে দাঁড়িয়ে শুনবো কেন? আমি তো রান্নাঘরে দাঁড়িয়ে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, এত জোরে জোরে কথা হচ্ছিল ভেতরে। তুমি যা যা শুনেছো সেটা যেন ঘরের ভেতরেই থাকে, বাইরে একটা কথাও যেন না যায়। আচ্ছা স্যার এত রেগে গেলেন ইমন ম্যাডামের জন্য, তাই না? এই তুমি ওইসব জেনে কি করবে গো? তুমি যেটা করতে এসেছো এই বাড়িতে সেটা করো না। এত এক্সট্রা ইনফরমেশন নিয়ে তুমি কি করবে? কি করব, চোখে লাগে তাই বলি। নিজের বাবার আমাতে গিয়ে বিয়ে করলো, আবার এখন বাবার সম্পত্তিও ওনার চাই। আপনাকে তো স্যার ছোট থেকে দেখেছেন, তাতেই স্যারের প্রতি আপনার কত কৃতজ্ঞতা বোধ। স্যারের কাছে আছেন, কত যত্ন করছেন স্যারের, তার এক কণাও ইমন ম্যাডাম করেছেন। কত অল্প বয়সে স্যারের বউ মারা গেছে, চাইলে তার একটা বিয়ে করে সংসারী হতে পারতেন, তা তো উনি করেননি। ওই বাচ্চা মেয়েটাকে বুকে আগলে করে জীবন কাটিয়ে দিলেন, আর সেই মেয়েকে না অন্য একজনকে ভালোবেসে বিয়ে করে বাবাকে একা ফেলে চলে গেল। এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই বাবার প্রতি? আবার কিনা বাবার সম্পত্তির ভাগ চাই। ছি 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 ছি। ইমন ম্যাডামের বর তো ভালো চাকরি করে, টাকা পয়সার কোনো অভাব নেই, প্রচুর টাকা পয়সা আছে, কি দরকার এত সম্পত্তির ভাগের? আসলে আপনারা সবাই স্যারকে নিয়ে মিলেমিশে আছেন, সুখে আছেন, সেটা একদম সহ্য হচ্ছে না, তাই দিল একটা কেস ঠুকে। কমলদি, তোমার কি মনে হয় গো ইমন যেটা করেছে সেটা কি ঠিক করেছে? ঠিক তো করেইনি, আর এটা শুধু আমি কেন, গোটা শহর বলা বলি করছে। দেখুন না, কোর্টের রায় ঠিক আপনাদের পক্ষেই আসবে। ইমন ম্যাডাম একটা টাকাও পাবে না, সব সম্পত্তি আপনিই পাবেন। নিজের দু চোখ অন্ধ হলে ভাবে শত্রুরও একটা চোখ অন্ধ হোক। হিংসে হিংসে, এই যে আপনারা স্যারের এত কাছে আছেন সেটা একদম সহ্য হচ্ছে না। এদিকে নিজে একবারও ভাবছে না আমি তো বাবাকে ছেড়ে চলে গেছি, তো বাবাকে যে আগলে রেখেছে বাবা তো সম্পত্তি তাকেই দেবে। তাকে দেবে না তো কি ওনাকে দেবে যে বাবাকে ছেড়ে চলে গেছে? বলি হারি বাবা, লোভ লোভ, কি মারাত্মক লোভ। এই মহিলা কি এগুলো অভিনয় করছে নাকি সত্যি ইমনের সাথে ঝগড়া করে এসেছে? মুখ দেখে তো মনে হচ্ছে না যে মিথ্যে কথা বলছে। আমি হয়তো একটু বেশি ভাবছি। না, ওনাকে সন্দেহ করার কিছু নেই, এই বাড়িতেই তো থাকবে, বুঝে নেব। কটা দিন দেখি আরো। মামাম ক্যাচ। আরে কুট্টুস আসতে, ওদিকে গিয়ে খেলো, যাও যাও, বলটা নিয়ে যাও। বৌদি, হ্যাঁ চলো না। বৌদি ফোন করেছিলেন? হ্যাঁ বলছি তুমি একটু থাকতে পারবে? আমার একটু বেরোতে হবে, বাড়িতে না মনি আর কুট্টুস আছে, আর তুমি তো জানোই মনির চোখের এখনো ব্যান্ডেজ খোলা হয়নি। আরে ও নিয়ে কোনো চিন্তা নেই, আমি আছি তো। বলছিলাম আমার কিন্তু আসতে একটু সময় লাগবে, মানে 2-3 ঘন্টা, ততক্ষণ থাকতে পারবে তো? 2-3 ঘন্টা? পারবে না? না মানে তুমি বললে আমি না করতে পারি না, জানো তো তুমি বৌদি। কিন্তু বৌদি একটা কথা, বাড়িতে যত যা ওই দামি জিনিসপত্র আছে তুমি আলমারিতে ঢুকে সব তালা দিয়ে রাখো। বুঝতেই তো পারছো কেন বলছি, কিছু যদি আবার হারিয়ে যায় তাহলে তো আমার নামেই বলবে। বৌদি
কিছু মনে করো না আমি এরকম করে বলছি বলে। না না ঠিক আছে, সত্যি তো আমি ভুল করেছি কমলদিকে চোর সন্দেহ করে। এই কথাগুলো আমার শোনাই উচিত। কিছু মনে করো না বৌদি, কমল মায়ের কথা মনে পড়লেই বড্ড কষ্ট হয় গো। মানুষটা এত বছর ধরে এখানে আছে, দুবেলা দেখা হতো, আর আজ সে মানুষটা কোথায় আছে, কি করছে কিচ্ছু জানি না। বৌদি তুমি ভুল করেছো, তুমি বড্ড বড় ভুল করে ফেলেছো। আমি আমি এত কিছু বলছি বলে আমায় ক্ষমা করে দিও বৌদি। না না চন্দনা ঠিক আছে, ভুল আমি করেছি, আমি তা স্বীকারও করছি। আমি বলছি তোমায়, কমলদির সাথে আমার যেখানেই দেখা হবে আমি নিজে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইব। আর আমি জানি কমলদি আমায় ক্ষমা করে দেবেন। কিন্তু বিশ্বাস করো এখন আমি অনেক লেট হয়ে গেছি, আমায় এক্ষুনি বেরোতে হবে। আরে আমি আছি তো, কোনো চিন্তা নেই। তুমি সামলাতে পারবে তো? আরে মুশকিল আসলে চন্দনা থাকতে আমার চিন্তা কিসের বৌদি, তুমি যাও আমি সব দেখে নেবো। আচ্ছা আমি বেরোচ্ছি। হ্যাঁ অপুনি কাকা? হ্যাঁ অপুনি কাকা বলো, কেমন আছো? হ্যাঁ ইমন মা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। তুমি হঠাৎ এই সময় কল করলে? হ্যাঁ মানে ফোন করলাম, বিশেষ দরকার আছে, মানে তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল। তো বাড়ি যাই, বাড়িতে গিয়ে বললেই ভালো হয় আর কি। হ্যাঁ তা আসতেই পারো, কিন্তু আমি না এক্ষুনি কোর্টে বেরোচ্ছি। ও তুমি কি কোর্টে যাচ্ছ? তো আমিও তো কোর্টের দিকেই যাচ্ছি, তাহলে ওখানেই না হয় কথা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, রাখলাম। পূর্ণিমা, পূর্ণিমা, এই কি ব্যাপার, কি হয়েছে? কখন এলে তুমি? আমি কখন এলাম? আশ্চর্য, আমি তো তোমার সামনে দিয়ে ক্রস করছিলাম। এই তুমি কি ভাবছো বলো তো? দেখেছো কৌস্তব, এই কমলিনীর ইস্যুটা নিয়ে আমি এতটাই মেন্টালি ডিস্টার্বড যে তুমি এসেছো আমি নোটিসই করিনি। মানে কমলদির আবার কি হয়েছে? না কিছু হয়নি, তবে জানো কমলিনীর কথা শুনে মনে হচ্ছে আমাদের থেকেও ইমনের ওপর ওনার রাগ বেশি। আর ইমনের নামটা শুনলে অনেক কিছু বলে ফেলছে। আর আমি যে ভেবেছিলাম না যে ইমন প্ল্যান করে ওনাকে এই বাড়িতে পাঠিয়েছে, সেটা না, বেচারা খুব কষ্ট পেয়েছে জানো। বাবা, ওই বুড়ি কি এমন বললো যে তুমি এতটা শিওর হয়ে গেলে? ও বলছিল যে ইমন ভুল করেছে ওর বাবার উপর কেস করে, আর এই ডিসিশনটা কেউ সাপোর্ট করবে না। আর এটাও বলছিল যে দেখো তোমরা মানে তুমি আর কৌস্তব দেখাশোনা করো মামার সম্পত্তি, যদি কাউকে পেতেই হয় তাহলে তোমরা পাবে, সেটা ইমন কেন পাবে? আর আমার এইসব কথা শোনার পর মনে হচ্ছে না জানো তো যে ওনার উপর আমাদের সন্দেহ করা উচিত। আর এই সব শোনার পর আমার ওনার ওপর সন্দেহটা আরো বেড়েই চলেছে। কেন? না দেখো, উনি এতদিন ইমনের বাড়িতে ছিলেন, আর তারপর এখন এখানে এসেই উনি ইমনের নামে নিন্দে করছেন। এটা কি ঠিক? আর তাছাড়া এরকমও হতে পারে যে বুড়ি হয়তো কোনোভাবে জানতে পেরেছে যে আমরা ইমনকে পছন্দ করি না, আর সেই জন্য আমাদের কাছে এসে ইমনের নামে বদনাম করছে। আর এই দুটোর একটা হলেও ওই বুড়িকে কিন্তু একদম বিশ্বাস করা উচিত নয়। বি ভেরি কেয়ারফুল। তুমি কিন্তু ওই বুড়ির সঙ্গে বিশেষ কিছু শেয়ার করো না। না না, আমি কিচ্ছু শেয়ার করি না, উনি যা বলে আমি তাই শুনি, ব্যাস। আমি নিজে থেকে কিচ্ছু বলি না আর বলবো, ওই নিয়ে তুমি চাপ নিও না। শোনো, আমার মনে হয় আমাদের একবার ইমনের বাড়ি গিয়ে এই বুড়ির ব্যাপারে একটু ক্রস চেক করা দরকার। মানে এই বুড়ির ব্যাপারে তো খোঁজ খবর নিতে হবে নাকি? ইমনের বাড়ি গিয়ে? হ্যাঁ। না না না, ওদের বাড়িতে যাব তারপরে আবার আমাদেরকে ইনসাল্ট করবে, কোনো দরকার নেই কৌস্তব। কি আশ্চর্য, ইমনের কাছে না গেলেই বুড়ির ব্যাপারে খোঁজ খবরটা নেব কিভাবে? এই যে
কি হচ্ছে তোমাদের? না না, আমি তো বুঝতে পারছি না তোমাদের ব্যাপারটা কি। এইসব কথাবার্তা তোমরা এখানে দাঁড়িয়ে কেন বলছো? তোমাদেরকে তো বলেছি এইসব আলোচনা যে কোনো জায়গায় দাঁড়িয়ে করবে না, দেওয়ালেরও কান আছে। আঙ্কেল তুমি কেন চাপ নিচ্ছ? বুড়ো বাড়িতে নেই। বুড়ো নেই তো বুড়ি তো রয়েছে, মানে ওই ভদ্রমহিলা কমলিনী, তিনি তো রয়েছেন। আর শোনো, তোমাদের একটা কথা বলে রাখি, মাথায় ঢুকিয়ে রাখো, আজকে এই বাড়িতে কিন্তু আমাদের 3 জন এবং স্যার ছাড়াও আর একজন আছেন, তিনি হচ্ছেন ওই কমলিনী। দেখো, তোমাদের দুজনকে কিন্তু আমি আবারও বলছি, আমাদের উপরে যেন কোনো রকম সন্দেহ না আসে। আমরা কি উদ্দেশ্যে এই বাড়িতে আছি না আছি এটা যেন কেউ টের না পায়। আর স্যারের কানে গিয়ে যদি একবার কথাটা পৌঁছয়, স্যার যদি কিছু মাত্র জানতে পারেন, ব্যাস আমরা কিন্তু ফেসে যাব। হ্যাঁ আঙ্কেল। দেখো, ইমন বুড়িকে পছন্দ করলো কি করলো না সেটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়। তবে একটা কথা তোমরা মাথায় রাখো, এই বুড়ি কিন্তু এখন এই বাড়ি থেকে নড়ছে না, মানে এখানেই থাকবে। সো আমাদের উপর যদি বুড়ির কোনো রকম সন্দেহ হয়, সে কথা উনি স্যারের কানেও দিতে পারেন। অতএব কি উদ্দেশ্যে আমরা এই বাড়িতে আছি সেটা যেন হাওয়ার কানেও না পৌঁছায়। আর বুড়ো যদি একবার টের পেয়ে যায়, ব্যাস হয়ে গেল, জেল। দেখো, আমরা যে সারাক্ষণ ধরে কমলিনীকে সন্দেহ করব তা নয়, কিন্তু বিশ্বাস করাটাও মনে ঠিক হবে না। এই বুড়ির উপর নজর রাখতে হবে। একদম ঠিক বলেছো বাবা, আমি অরুণিমাকেও এইটাই বলছিলাম। দেখো বাবা, আমার মনে হয় আমাদের উচিত একবার ইমনের বাড়িতে গিয়ে ওই বুড়ির ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া। বাহ বাহ, এ তো দারুণ বুদ্ধি। এই তোমার বুদ্ধি? মানে তুমি ইমনকে গিয়ে এসব জিজ্ঞেস করবে? কান খুলে শুনে রাখো, আমার সঙ্গে ডিসকাস না করে ইমনের সঙ্গে তোমরা কোনো কথা বলবে না। আচ্ছা, তোমরা কেন ভুলে যাচ্ছ এখন স্যারের সঙ্গে তার মেয়ের একটা লিগ্যাল বোঝাপড়া চলছে? অতএব আমাদেরকে এখন অনেক বেশি কনসিয়াস থাকতে হবে। ওকে ওকে আঙ্কেল। কিন্তু বাবা, ওই বুড়ির ব্যাপারে ক্রস চেক করাটাও তো আমাদের খুব প্রয়োজন, আর সেটা ইমনকে ছাড়া করবোটা কিভাবে? আমি এখন কোর্টে যাচ্ছি, ওখানে ইমন আসবে, ওখানেই ওর সাথে আমার কথা হবে। যা কথা বলেন আমি বলে নেব। ওকে? ও হ্যাঁ, তোমাদেরকে যা বলে গেলাম সেটা একটু মাথায় রেখো দয়া করে। টেক কেয়ার। এই শোনো না, আমাকে একটু বেরোতে হবে বুঝলে, আমার স্কুলের বন্ধুরা আসছে, আমরা আজকে সবাই মিলে একটা ক্যাফেতে মিট করছি। তুমি এখন বেরোবে, কিন্তু তাহলে বুড়ির উপর নজর কে রাখবে? শুনলে তো বাবা কি বলে গেল। তুমি আছো কি করতে কৌস্তব? তুমি নজর রাখবে মানে? আমি? হ্যাঁ তুমি। আচ্ছা অরুণিমা, আমার কি আর কোনো কাজ নেই? এক গাদা কেসের ডকুমেন্টস নিয়ে আমাকে এখন বসতে হবে। কৌস্তব, জাস্ট 2 ঘন্টা, আই প্রমিস। আমি 2 ঘন্টার মধ্যে ফিরে আসবো, প্লিজ একটু ম্যানেজ করে নাও প্লিজ। আমি মামার লাঞ্চের সময় ফিরে আসবো। ওকে ওকে, যাও। এই শোনো না, আমি না এইরকম ড্রেসে আমি বন্ধুদের সাথে বেরোবো না। কিরকম বলো, প্রেস্টিজ থাকবে কোনো এরকম ভাবে বেরোলে? আমি কিন্তু প্রপারলি ড্রেস আপ করে যাবো। মানেটা কি? কি বলছো কি তুমি? তুমি এখন একবার ড্রেস চেঞ্জ করবে, তারপরে ফিরে এসে সেই ড্রেসটা চেঞ্জ করে আবার এই গরিবের মতো পোশাক? শোনো, আমি না বেশ বুঝতে পারছি ওই বুড়ো খেতে বসার আগে তুমি কিছুতেই ফিরতে পারবে না। সেটা না হয় দেখা যাবে। আচ্ছা, দেখা যাবে মানেটা কি অরুণিমা? দেখা যাবে মানেটা কি? আমি বোধহয় তোমাকে বোঝাতে পারছি না যে আমাদের এই নাটকটা কন্টিনিউ করা আমাদের পক্ষে কতটা ইম্পর্টেন্ট। আমি সব বুঝতে পারছি কৌস্তব। দেখো কৌস্তব, মামারও তো একটা স্টেটাস আছে নাকি? আর আমার মনে হয় না মামা খেয়াল করবে। আর ইন কেস যদি মামা খেয়াল করে, আমি সত্যি কথাটা বলে দেবো যে আমি বাইরে বেরিয়েছিলাম, তাই একটু প্রপারলি ড্রেস আপ করে গিয়েছি। মামারও তো একটা স্টেটাস আছে, বলো? মামা তো নিশ্চয়ই চাইবে না যে আমি হ্যাগার্ডের মতো বাইরে যাই। আর এইসব বললেই দেখবে মামা আমার ডিসিশনটা অ্যাপ্রিসিয়েট করবে। আর শোনো, কোর্টে যেদিনকে যাব আমি আগে থেকে বলে রাখছি, আমি কিন্তু এইভাবে যাব না, সেদিনকেও আমি প্রপারলি ড্রেস আপ করে যাব।
কি সব বলে চলেছো, আমি তো কিছুই। অরুণিমা, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। বেশ তো, তুমি বাড়িতে বসে বসে টেনশন করো, আমি চললাম। আমি অ্যাট এনি কস্ট আমার বন্ধুদের সামনে আমার প্রেস্টিজ কিছুতেই ডাউন করবো না। মানে? চললাম। কি ভালো আছো তো? গুড মর্নিং বসন্তদা। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। বলো। তোমার সাহস আছে না হলে আদিত্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তুমি লড়ছো? আরে এতে সাহসের কি আছে? উনিও উকিল, আমিও উকিল। কেন এই কেসটা পেলে তুমি নিতে না নাকি? জানি না, চান্স পাইনি বলেই খারাপ লাগছে হয়তো। হ্যাঁ, খারাপ লাগাটা জেলাসি, ওটা তুমি হিংসা থেকে বলছো। না, এখন তো তোমারই দিন, তুমি তো কথা শোনাবেই। আরে না না, কি যে বলো না তুমি। স্যার আসবো? হ্যাঁ অমনি, এসো এসো এসো। ঠিক আছে বসন্তদা, এখন আসছি তাহলে। হ্যাঁ এসো এসো। বসো বসো। থ্যাংক ইউ। বলো। বলবো মানে আমি কিন্তু আপনার উপর একটু রেগেই আছি। কেন? কেন মানে আমরা তো সবাই জানি যে আমাদের স্যার আদিত্য চট্টোপাধ্যায় আপনার অনেক পুরনো একজন বন্ধু। আপনি তার বিরুদ্ধে কেস লড়তে যাচ্ছেন। কিন্তু তোমার এত খারাপ লাগছে কেন অবনি? আদিত্য তো ব্যাপারটা খুব নর্মালি নিয়েছে। তুমি তো সেদিন ওখানে ছিলে, তুমি তো সব শুনেছো। আদিত্য তার মেয়েকে শত্রু ভাবতে শুরু করেছে। এখন তুমি কি চাইছো বলো? কাঁটা দিয়ে কাঁটা তোলা ছাড়া তো আমার কাছে কোনো অপশন নেই। আমার বক্তব্যটা হচ্ছে যে একটি মেয়ে তার বাবার বিরুদ্ধে কেস করবে আর আপনি সেটা মেনে নিচ্ছেন। তুমি বুকে হাতটা রেখে দেখো, এর উত্তর পেয়ে যাবে। হ্যাঁ, হয়তো আপনি ঠিকই বলছেন, কিন্তু আমি এটাও ভাবছি যে আপনি স্যারের বিরুদ্ধে কোর্টে কেস লড়বেন। তাই হ্যাঁ দেখো, দুজনেই ওকালতিটা পাশ করেছি, একই জায়গায় একই বই পড়েছি, 25টা বছর আমরা একসাথে কাজ করছি। হ্যাঁ, আমরা দুজনেই জানি বাবার সম্পত্তিতে মেয়ের ভাগ আছে, এটা অস্বীকার করার অধিকার কারণ নেই, এটা তো তুমিও জানো। যাকে ছাড়ুন ওসব কথা, মানে আমি এখানে একটু এসেছিলাম তাই আপনার সঙ্গে দেখা করে গেলাম। চলি। আচ্ছা, আসবো? হ্যাঁ এসো এসো। বসো। আঙ্কেল, এই যে ডকুমেন্টসগুলো। আর কি কিছু লাগবে? হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো বাকিটা করে দাও। সৌম এলো না? না, আসলে ও আমার কোনো ব্যাপারে থাকতে চায় না। তা বলো কি নেবে? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস? না আঙ্কেল, আজ আর কিছু খাবো না। মনি আর কুট্টুসকে বাড়িতে একা রেখে এসেছি, বের হতে হবে। আর কিছু কি ডকুমেন্টস লাগবে? যদি বলেন আমি নিয়ে আসবো। হ্যাঁ, জানিয়ে দেবো। আপাতত এগুলো একটু সাজিয়ে নি। আচ্ছা, আসি তাহলে। হ্যাঁ এসো। ইমন, ইমন মা, ইমন মা, শোনো শোনো শোনো। ইমন মা, আমি ঠিক বুঝতে পারছি না, তুমি আমাকে দেখেও না দেখার ভান করছো। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, কিছু কথা জিজ্ঞেস করতে চাই। আমি তো বুঝতে পারছি না আমি কি কোনো অপরাধ করেছি। না না অবনী কাকা, ঠিক তাই নয়। আসলে আমি তোমায় কি বলবো সেটাই ঠিক বুঝতে পারছি না। দেখো, তুমি যদি আমার কাছে জানতে চাও আমি বাবার এগেনস্টে কেন কেস করেছি, তার উত্তর আমি তোমায় দিতে পারবো না। না না, দেখো দেখো, আমি তোমার কাছে কোনো উত্তর চাইছি না, বিশ্বাস করো, কোনো উত্তর চাইছি না। আর তাছাড়া তুমি যে লড়াইটা করছো এটা তোমার অধিকারের লড়াই, আর আর এই উদ্দেশ্যটাও একদম ঠিক, এর মধ্যে তো কোনো অন্যায় নেই। আর তুমি যাতে জয়লাভ করো সেটা আমি 100% চাই। তুমি জানো মা, তুমি জানো আমি মন্দিরে ঈশ্বরের কাছে তোমার প্রার্থনা পর্যন্ত করেছি। মা, আমি তোমাকে জিজ্ঞেস করেছি বলে তুমি আমাকে ভুল বুঝো না। না অবনী কাকা, আমি আমার বাবার এগেনস্টে কেস করেছি সেটা জানার পরেও তুমি আমায় ভুল বোঝোনি। আমি তোমায় কি করে ভুল বুঝি বলো তো?
তুমি বলো কি জানতে চাও? দেখো ইমন মা, তুমি তো জানো আমি তোমাকে ছোট্টবেলা থেকে চিনি। তুমি কখনো কারোর খারাপ চাওনি, সব সময় ভালো চেয়েছো। আর সেখানে তোমার বাড়িতে যিনি কাজ করতেন আর কি, ওই কমলিনী, ওকে নাকি তুমি বিনা দোষে বাড়ি থেকে বার করে দিয়েছো। কিন্তু কেন? কমলদিকে তুমি দেখেছো কোথাও? দেখেছি মানে উনি এখন আমাদের ওখানে, মানে তোমার বাবা ওনাকে কাজে রেখেছে। কমলদি বাবার ওখানে কাজে ঢুকেছে? হ্যাঁ। অবনী কাকা, তুমি এত বোঝো আর এইটুকু বুঝতে পারলে না? নিজে ভুল করে কি সে ভুল কেউ স্বীকার করে? ও, তার মানে উনি সত্যি সত্যি তোমার বাড়িতে চুরি করেছেন? তাহলে আমি কি করব বলো তো এখন? দেখো অবনী কাকা, কমলদি আমার চোখে চোর। ও বাবার কাছে এখন ভালো, আর আমার আর বাবার মধ্যে তো বরাবরই এই ব্যাপারটা হয়েই এসেছে, তাই না? আর দেখো, বাবার ডিসিশন নিয়েছে যে কমলদিকে কাজে রাখবে, সেখানে আমার তোমার কারোরই কিছু বলার নেই, কিছুই করতে পারবো না। আর এমনিতেও না, কমলদি ছাড়াও আমার অনেক সমস্যা রয়েছে। আমি এখন কমলদি কোথায় কাজ করছে না করছে সেসব নিয়ে মাথা ঘামাতে পারছি না। আমি এখন আসি। বাবা, কি বলে গেল কিছু তো বুঝলাম। কমলিনী ভালো না খারাপ?